আজ আমরা শুরু করছি ক্লাস 10 আইসিএসসি বায়োলজি চ্যাপ্টার 2। সেলিনা বইতে কিন্তু এটা তুমি চ্যাপ্টার 3-তে পাবে। চ্যাপ্টারের নাম জেনেটিক্স। তো জেনেটিক্স কি? হোয়াট ইজ জেনেটিক্স? জেনেটিক্স ইজ দ্য স্টাডি অফ ট্রান্সমিশন অফ ট্রেটস সেটা কি বলছি, দ্যাট আর পাস ডাউন ফ্রম ওয়ান জেনারেশন টু দ্য নেক্সট থ্রু জিনস। দেখো জিন তো তোমরা জানো, জিন মানে হলো নিউক্লিওটাইডের একটা স্পেসিফিক সিকোয়েন্স, যার জন্য কোনো একটা ট্রেট আসে। ট্রেটটা কি? ট্রেট হচ্ছে, দেখে আসি, এই যে what are characters and traits. Any heritable feature is a character, and the ordinary forms of a character are called traits. Hair is a character, but different color of hairs are traits. Hair একটা ক্যারেক্টার, ফিল্মের ক্যারেক্টার নয়। হেয়ার একটা অর্গানিজমের ক্যারেক্টার, একটা প্রপার্টি। মানুষের হেয়ার আছে, ব্যাঙের নেই, তো হেয়ার একটা ক্যারেক্টার। আর ডিফারেন্ট ফর্মস অফ হেয়ার, যেমন কালার হতে পারে, ব্ল্যাক কালার, ব্ল্যাক হেয়ার, হোয়াইট হেয়ার, ব্রাউন হেয়ার, তো ডিফারেন্ট ফর্মস অফ হেয়ার। তারপরে তোমার কার্লি হেয়ার, স্ট্রেট হেয়ার, থিক হেয়ার, থিন হেয়ার, এইগুলো হলো এই হেয়ার ক্যারেক্টারটার ডিফারেন্ট ট্রেটস। বোঝা গেল ট্রেট কি জিনিস? তো জেনেটিক্স হচ্ছে ইজ দ্য স্টাডি অফ ট্রান্সমিশন অফ ট্রেট। এই ট্রেটের যে ট্রান্সমিশন হয় তার স্টাডি। ট্রান্সমিশনটা কোথায় হয়? দ্যাট আর পাস ডাউন ফ্রম ওয়ান জেনারেশন টু দ্য নেক্সট, এক জেনারেশন থেকে আরেক জেনারেশন, প্যারেন্টস থেকে অফস্প্রিংয়ে এই ট্রেটটা ট্রান্সফার হয়। মা বাবার কার্লি হেয়ার, চাইল্ডেরও কার্লি হেয়ার। তো কার্লি হেয়ার ট্রেটটা, হেয়ার কিন্তু ক্যারেক্টার, বাট কার্লি হেয়ারটা, কার্লিটা হচ্ছে ট্রেট, সেই ট্রেটটা প্যারেন্ট থেকে অফস্প্রিংয়ে চলে থ্রু জিন, জিনের মধ্যে দিয়ে সেটা যায়, মানে নিউক্লিওটাইডের সিকোয়েন্সের মধ্যে দিয়ে যায় সেটা। ঠিক আছে? আচ্ছা, তো এই জেনেটিক্স পড়ে আমাদের কি হবে? হোয়াট আর দ্য অ্যাপ্লিকেশন অফ জেনেটিক্স? জেনেটিক্স পড়ে আমরা দুটো জিনিস করেছি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, সেখানে কিছু কাজ করেছি, আর জেনেটিক কাউন্সিলিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা কি? Genetic engineering is a technology that involves manipulating a genetic material, genetic material কে মানে ডিএনএ কে ম্যানিপুলেট করে দেবে of an organism to change its characters of or traits. দেখো ক্যারেক্টার অর ট্রেট সেটা জিন ডিফাইন করে। জিন মানে, জিন হচ্ছে ডিএনএরই একটা ছোট পার্ট। তো এই জিনকে ম্যানিপুলেট করে, মানে ডিএনএ কে ম্যানিপুলেট করে তার ওই ট্রেটটাকেই, মানে ওই ক্যারেক্টারটাকেই চেঞ্জ করে দিতে পারে। is a technology that involves manipulating the genetic material DNA of an organism to change its characteristics or traits. দেখা যাচ্ছে যে কার্লি হেয়ার তার পছন্দ না, সে চায় যেন তার অফস্প্রিং এর স্ট্রেট হেয়ার হয়। তো ওই পার্টিকুলার জিনটাকে চেঞ্জ করে কার্লি হেয়ারকে স্ট্রেট হেয়ার করা যাবে। এবার মজা হলো, যে কোনো একটা ট্রেট একটা জিনের উপর মানে নির্ভর করে না। যে ধরো আই কালার, সেটা একটা জিনের মধ্যে সেটা কোড করে নেই যে আই কালারটা এখানেই হবে, অনেকগুলো জিন মিলে সেটা করে। কিন্তু যেহেতু তোমরা এখানে বেসিক জেনেটিক্স একদম পড়ছি আমরা এখানে, তাই আমাদের জন্য এটাই জানা থাকবে যে একটা পার্টিকুলার জিন একটা পার্টিকুলার ট্রেটকে বানায়। ঠিক আছে, ফর সিম্পলিসিটি। আচ্ছা, তো এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং করে, মানে ডিএনএ কে ম্যানিপুলেট করে কি করে ফেলেছি আমরা? টু প্রডিউস জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। এমন অর্গানিজম বানিয়েছি যাকে জেনেটিক্যালি মডিফাইড করে দিয়েছি, মানে জেনেটিক্যালি মডিফাইড করে অর্গানিজম বানিয়ে দিয়েছি। দ্যাট ইজ ওয়াই জিএমও, দ্যাট ইজ জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। কি হয় এই দিয়ে? একটা এক্সাম্পল, জিএমও ইনসুলিন বানানো হয়, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, তাই তো, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, সেটা দিয়ে আমরা ইনসুলিন বানাই। কিভাবে? ইনসুলিন, আচ্ছা ইনসুলিন জিনিসটা কি? ইনসুলিন হচ্ছে হিউম্যান বডিতে অটোমেটিক্যালি প্রডিউস হয় একটা হরমোন, যেটা বডির সুগার লেভেলকে কন্ট্রোল করে। বডি সেটা নিজেই প্রডিউস করে যাতে তার সুগার লেভেলটা কন্ট্রোল থাকে। এবার বডিতে যদি ইনসুলিন প্রোডাকশন কোনোভাবে কমে যায়, কোনো কারণে ইনসুলিন বডি প্রডিউস করতে পারছে না এনাফ, তখন তার বডির সুগার লেভেল বেড়ে যাবে, তখন বাইরে থেকে ইনসুলিনের ইনজেকশন দিয়ে সুগারকে কন্ট্রোল করা হয়। ডায়াবেটিস পেশেন্টদের তাই করা হয়। তো এই ইনসুলিন যে এই বাইরে থেকে বানিয়ে আমি বডিতে পুশ করবো, তো বাইরে থেকে আসবে কি করে সেটাই দেখো। ইনসুলিন দ্যাট ইজ মেড ইউজিং ব্যাকটেরিয়া অর ইস্ট দ্যাট হ্যাভ বিন জেনেটিক্যালি মডিফাইড টু প্রডিউস হিউম্যান ইনসুলিন। বলছে হিউম্যান ইনসুলিন বানানো হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, মানে ব্যাকটেরিয়া আর ইস্ট দিয়ে। কিভাবে? দিস ইজ ডান বাই ইনসার্টিং আ জিন দ্যাট কোডস ফর হিউম্যান ইনসুলিন ইনটু দ্য ব্যাকটেরিয়া অর ইস্ট। মানে হিউম্যানের জিনে তো কোথাও একটা কোডিং রয়েছে যে এই কোডটার জন্য ইনসুলিন তৈরি হবে, সেই জিনের সেই পার্টিকুলার সিকোয়েন্সটা, সেই কোডটা তুলে নিয়ে ব্যাকটেরিয়ার ডিএনএর মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। হিউম্যানের ইনসুলিন বানানোর জিন ব্যাকটেরিয়ার
ডিএনএর মধ্যে রিপ্লেস করে দিয়েছি, এবার ব্যাকটেরিয়াও হিউম্যান ইনসুলিন প্রডিউস করা শুরু করে দিয়েছে। বুঝা গেল? দেখো, this is done by inserting a gene that codes for human insulin into the bacteria or yeast, which then produces insulin, যেটা তারপরে ইনসুলিন প্রডিউস করবে, that can be extracted and used to treat bacteria, যে পরে সেটাকে এক্সট্রাক্ট করে নিয়ে ইউজ টু ট্রিট ডায়াবেটিস পেশেন্টকে ট্রিট করা হবে। এত কিছু হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, আর কি হলো? টু প্রডিউস মেডিসিন বানানোর জন্য লাগবে, ভ্যাকসিন বানানোর জন্য, ইনক্লুডিং ইনসুলিন, হিউম্যান গ্রোথ হরমোনও বানানো হয় এভাবে। আচ্ছা, আর কি? টু ডেভেলপ প্ল্যান্টস দ্যাট ক্যান রিমুভ পলিউটেন্টস ফ্রম সয়েল অ্যান্ড ওয়াটার থেকে পলিউটেন্ট সরিয়ে ফেলতে পারবে এরকম প্ল্যান্ট আমরা জেনেটিক্যালি মডিফাই করে বানিয়ে ফেলেছি। টু ক্রিয়েট ক্রপস দ্যাট আর মোর রেজিস্ট্যান্ট টু পেস্টস অ্যান্ড ডিজিজেস, হ্যাভ এ লঙ্গার লাইফ। এমন ক্রপ বানিয়েছি যারা পেস্টকে হার্ম করতে দেবে, মানে পেস্ট ওদেরকে হার্ম করতে পারবে না ইজিলি, কোনো ডিজিজ ওকে ইজিলি হার্ম করতে পারবে না, মানে ডিজিজ রেজিস্ট্যান্ট প্রপার্টিটা ওর মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে জেনেটিক্যালি মডিফাই করে। হ্যাভ এ লঙ্গার লাইফ, যাতে বেশি দিন বাঁচে সেরকম ভাবে জিনটাকে মডিফাই করে দেওয়া হয়েছে। বুঝলেন? আর কি? ইউজড ইন ফরেন্সিক্স টু অ্যানালাইজ ডিএনএ এভিডেন্স অ্যান্ড আইডেন্টিফাই ইন্ডিভিজুয়াল। ইউজ ইন ফরেন্সিক্স টু অ্যানালাইজ ডিএনএ এভিডেন্স। দেখো, ডিএনএ এভিডেন্স, ধরো কোনো ক্রাইম হয়েছে, কেউ কাউকে মার্ডার করে দিয়েছে, এবার যখন খুন করছিল ধস্তাধস্তি হয়েছে, হয়তো যাকে মেরেছে তার কোনো একটা অংশ এরকম খামচে নিয়েছে, তো ডেড বডি পড়ে গেছে, ডেড বডি পাওয়া গেছে, ডেড বডির নখের মধ্যে কিলারের সেল রয়েছে, ওই নখ থেকে স্যাম্পল কালেক্ট করা হলো, তার সেলের নিউক্লিয়াসের মধ্যে ঢুকে, ক্রোমোজোমের মধ্যে ঢুকে তার ডিএনএর সিকোয়েন্সটা বের করে নেওয়া হলো। এবার এই ডিএনএর সিকোয়েন্স পৃথিবীর আর কারোর সাথে ম্যাচ হবে না, শুধুমাত্র যার নখের সেল এখানে ঢুকে আছে, যে ক্রাইম করেছে তার সাথেই ম্যাচ হবে। প্যারেন্টের সাথে কিছুটা পার্সেন্টেজ ম্যাচ হতে পারবে, বাট পুরোপুরি কারোর সাথে পৃথিবীতে হবে না। এবার যাকে সন্দেহ হচ্ছে, যার উপর সন্দেহ গেছে, তাকে তার বডি থেকে স্যাম্পল কালেক্ট করে এই স্যাম্পলের সাথে ম্যাচ করে দেখা যাচ্ছে হ্যাঁ দুজনের ডিএনএ যে সিকোয়েন্স সেম, ব্যাস তাহলে বোঝা গেল, ধরা গেল। অথবা ধরো আইডেন্টিফাইং ইন্ডিভিজুয়াল, মনে করো প্লেন ক্র্যাশ করেছে, পুরো বডি পুড়ে গেছে, কেউ বুঝতে পারছে না কোনটা কি, এবার ডিএনএ স্যাম্পল তার কালেক্ট করা হলো, ডিএনএ স্যাম্পল ম্যাচ করে বোঝা গেল যে এই মানুষটাই সেই মানুষটা। এবার তার যদি সে তো মরেই গেছে, তাহলে তার কার সাথে ম্যাচ করবে? তার ডিএনএর সাথে ম্যাচ না করতে পারলো, তার ফ্যামিলির কারোর ডিএনএর সাথে ম্যাচ করে দেখানো গেল, তাহলে বোঝা যায় এইটাই সেই তার বডি। বোঝা গেছে? আচ্ছা, টু ট্রিট জেনেটিক ডিসঅর্ডার্স বাই কারেক্টিং অর রিপ্লেসিং ডিফেক্টিভ জিনস উইথ ফাংশনাল ওয়ান। ডিফেক্টিভ জিনকে কারেক্ট জিন দিয়ে, ফাংশনাল জিন দিয়ে রিপ্লেস করা হচ্ছে। কেন? জেনেটিক ডিসঅর্ডার, এমন ডিসঅর্ডার যেটা জিনেই তার প্রবলেম আছে, সেই জিনটাকে, সেই ডিফেক্টিভ জিনটাকে কারেক্ট জিন দিয়ে, ফাংশনাল জিন দিয়ে রিপ্লেস করে দেওয়া যাচ্ছে। তাহলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়ে আমরা এত কিছু করতে পারবো। আর কি? জেনেটিক কাউন্সিলিং, এই জিনিসটা আবার কি? নিউলি ম্যারিড কাপলস আর অ্যাডভাইজড টু কনসাল্ট এ স্পেশালিস্ট রিগার্ডিং দ্য পসিবিলিটি অফ এনি আনডিজারেবল ট্রেট হুইচ দেয়ার চিলড্রেন মাইট ইনহেরিট। Diseases like hemophilia, thalassemia, sickle cell anemia, and some examples of genetic disease which can be prevented to some extent by genetic matching of the parents. কি জিনিস? দেখো, নিউলি ম্যারিড কাপল তারা কনসালটেন্টের কাছে যাবে, গিয়ে তাদের জিনটাকে চেক করাবে যে তাদের কোনো পার্টিকুলার জিনের ডিফেক্ট রয়েছে কিনা, একই টাইপের জিনে কোনো ডিফেক্ট রয়েছে কিনা। দেখা যাচ্ছে দুজনারই কালার ব্লাইন্ডনেস হওয়ার জন্য যে জিনটা দুটোই ক্যারি করছে, কালার ব্লাইন্ডনেসকে ক্যারি করছে, তাহলে অফস্প্রিং এর যে চাইল্ড হবে তার কালার ব্লাইন্ডনেস হবেই। এরকম কিছু ডিজিজ আছে, হেমোফিলিয়া, থ্যালাসেমিয়া, সিকেল সেল, এগুলো ব্লাড ডিজিজ। এইগুলো যদি দুজন প্যারেন্টসই এর জিনটাকে ক্যারি করে তাহলে অফস্প্রিং এর হবেই। তো সেটাই জেনেটিক্যালি তাদের জিনগুলো চেক করে এই কনসালটেন্ট জেনেটিক কাউন্সিলিং করে দেখবে যে ওদের সেম টাইপ অফ জিনের মধ্যে কোনো প্রবলেম নেই, তো যদি থাকে তাহলে তাদের অফস্প্রিং এরও কিন্তু ওই জেনেটিক ডিসঅর্ডারটা হবে। তাহলে সেটা ঠিক করা যায় কি করে? বাই জেনেটিক ম্যাচিং। জেনেটিক ম্যাচিংটা কি আসছি পরে, নিচে আছে, বোঝা গেল? এটাই জেনেটিক কাউন্সেলিং। এবার তিনটে যে জেনেটিক ডিসঅর্ডার, ব্লাড ডিসঅর্ডার, সেইগুলোকে আমরা জানবো। হেমোফিলিয়া কি হয়? হেমোফিলিয়া ইজ এ জেনেটিক ব্লিডিং ডিসঅর্ডার ইন হুইচ দ্য ব্লাড ডাজ নট ক্লট নরমালি। এটা একটা ব্লিডিং ডিসঅর্ডার। ব্লিডিং ডিসঅর্ডার মানে আমাদের হাতে পায়ে কোথাও কেটে গেলে, ছোট কাট যদি হয়, সেখানে কিছুক্ষণ পরে অটোমেটিক্যালি ব্লাড বেরোনো বন্ধ হয়ে যাবে, ক্লট হয়ে যাবে। বাট হেমোফিলিয়া এমন একটা ব্লিডিং ডিসঅর্ডার ইন হুইচ দ্য ব্লাড ডাজ নট ক্লট নরমালি। এই হেমোফিলিয়া যদি অফস্প্রিং এর হয়, চাইল্ডের হয়, তাহলে সে পেটের মধ্যেই বেশিরভাগ ক্ষেত্রে মারা যায়, বাঁচে না।
কারণ কি তার ব্লাডই ক্লট করছে না। ব্লাড ক্লট কি শুধু বাইরেই হওয়া দরকার? আমাদের ইন্টারনালি সবসময় কোনো না কোনো জায়গায় হ্যামারেজ হচ্ছে, সেই জায়গাগুলোও তো ক্লট হবে না, তো অটোমেটিক মারা যাচ্ছে। হেমোফিলিয়া। আর কি থ্যালাসেমিয়া, এটা কি? ইজ আ জেনেটিক ব্লাড ডিসঅর্ডার ইন হুইচ দ্য বডি প্রডিউসেস অ্যাবনর্মাল হিমোগ্লোবিন। বডি অ্যাবনর্মাল হিমোগ্লোবিন বানায়। হিমোগ্লোবিন কোথায় থাকবে? সেই গিয়ে রেড ব্লাড সেলের মধ্যে গিয়ে থাকবে। রেড হিমোগ্লোবিন যদি অ্যাবনর্মাল হয়, রেড ব্লাড সেল ওর নিজের কাজটা ঠিক মতো করতে পারবে না, তার মানে ব্লাড থেকেও, ব্লাডে হিমোগ্লোবিন থেকেও না থাকার মতো ব্যাপার হয়ে যাবে। তখন অ্যানিমিয়া হবে। অ্যানিমিয়া মানে ব্লাড কমে যাওয়া। এখানে ব্লাডের ভলিউম কমলো না, বাট ব্লাড থেকেও না থাকার মতো ব্যাপার হয়ে গেল, তাই অ্যানিমিয়া হয়ে যাবে তার। কারণ তার রেড ব্লাড সেলটা ঠিক করে ফাংশন করতে পারছে না। রেড ব্লাড সেল অক্সিজেন ক্যারি করে, কার্বন ডাইঅক্সাইড ক্যারি করে এই হিমোগ্লোবিনের ইউজ করে। তো হিমোগ্লোবিনই যদি অ্যাবনর্মাল হয়, তাহলে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ক্যারি ঠিক করে করতে পারবে না, তখন অ্যানিমিয়া হয়ে যাবে, ব্লাড তাকে বাইরে থেকে দিতে হবে। সিকেল সেল অ্যানিমিয়া, এটা কি? is a genetic blood disorder in which the red blood cell becomes abnormally shaped. এর রেড ব্লাড সেল abnormally shape হয়ে যায় সিকেল সেল অ্যানিমিয়া হলে। কি হয় তাতে? ক্যান ব্লক ব্লাড ফ্লো ব্লক হয়ে যেতে পারে, কজিং পেন, প্রচন্ড পেন হবে, অ্যান্ড অর্গান ড্যামেজ হয়ে যাবে। তাহলে এগুলো সমস্ত ব্লাড ডিসঅর্ডার, জেনেটিক ব্লাড ডিসঅর্ডার ছিল, এর মধ্যে থেকে কোনো একটা তো তুমি এক্সামে পাবেই পাবে। এবার আসছে জেনেটিক ম্যাচিং। এই জেনেটিক কাউন্সিলিং করে যদি প্রবলেমটা পাওয়া যায়, তখন জেনেটিক ম্যাচিং দিয়ে সেটা সলভ করা যাবে। এবার জেনেটিক ম্যাচিং জিনিসটা কি? involves evaluating the genetic compatibility of individual who are planning to have a child together. কি করছে? জেনেটিক কম্প্যাটিবিলিটি আছে কিনা কাদের মধ্যে? অফ টু ইন্ডিভিজুয়াল হু আর প্ল্যানিং টু হ্যাভ চাইল্ড, সেটাকে ইভ্যালুয়েট করা হবে। জেনেটিক কম্প্যাটিবিলিটি আছে কিনা সেটা ইভ্যালুয়েশন করা হবে কাদের ক্ষেত্রে? যারা হু আর প্ল্যানিং টু হ্যাভ এ চাইল্ড টুগেদার। দিস প্রসেস ইজ রিকমেন্ডেড ফর কাপলস হু আর ক্যারিয়ার্স অফ দ্য সেম জেনেটিক মিউটেশন। সেই কাপলদেরকেই রেকমেন্ড করা হবে জেনেটিক ম্যাচিং করাতে, যারা সেম জেনেটিক মিউটেশনের ক্যারিয়ার, হু আর ক্যারিয়ার্স অফ দ্য সেম জেনেটিক মিউটেশন দ্যাট ক্যান কজ সিরিয়াস জেনেটিক ডিজিজ। সিরিয়াস জেনেটিক ডিজিজ করতে পারে এমন জেনেটিক মিউটেশনের ক্যারিয়ার দুজনে, তাহলে তো অফস্প্রিং এর হবে। সেক্ষেত্রে প্রবলেম কি করে ঠিক করতে পারি আমরা? এটা সলিউশন কি? দ্য গোল ইজ টু আইডেন্টিফাই ডোনার, একটা ডোনার খুঁজতে হবে, অর এ মেট, অথবা একটা মেট খুঁজতে হবে হু হ্যাজ এ ডিফারেন্ট সেট অফ জেনেটিক মিউটেশন টু মিনিমাইজ দ্য রিস্ক অফ পাসিং অন দ্য ডিজিজ টু দেয়ার চাইল্ড। যার ওই সেম জেনেটিক মিউটেশনটা নেই, ডিফারেন্ট সেট অফ জেনেটিক মিউটেশন আছে, তাতে কিনা অফস্প্রিং এর ওই জিনটা ট্রান্সফার হবে না, মিউটেশনটা আসবে না, ওই ডিজিজটা আসবে না। বোঝা গেল এটা জেনেটিক ম্যাচিং। জিএমও ইনসুলিন একটু আগেই বলেছি। এখানে দেখো, এখানে ডায়াগ্রামে বোঝানো হয়েছে যে হিউম্যান সেল থেকে ইনসুলিন বানানোর জিনটা বের করে নেওয়া হলো, দিয়ে সেটা ব্যাকটেরিয়ার জিনের মধ্যে, ডিএনএর মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। এই যে ব্যাকটেরিয়ার জিনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো হিউম্যানের ইনসুলিন বানানোর জিন। এখানে নতুন ব্যাকটেরিয়া তৈরি হয়ে গেল, একেই আমরা বলছি জিএমও, দ্যাট ইজ জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। এবারে কালচার করা হলো, মানে রিপ্রোডাকশন করিয়ে অনেক, যাতে সংখ্যায় অনেক বেশি হয়ে যায়, কালচার করা বলে সেটা। তাহলে সেই কালচার করলো, অনেক ব্যাকটেরিয়া হলো, অনেক ইনসুলিন দিল, সেটাকে তারপরে এক্সট্রাক্ট করে ইঞ্জেকশনে ভরে ডায়াবেটিক পেশেন্টকে পুশ করে দেওয়া। ক্লিয়ার? নেক্সট বলছে হোয়াট ইজ হেরিডিটি। হেরিডিটি কি? হেরিডিটি ইজ দ্য ট্রান্সমিশন অফ ট্রেটস। হেরিডিটি মানে ট্রান্সমিশন অফ ট্রেটস। ওই যে ট্রেট ট্রান্সমিশন হচ্ছে, ট্রান্সমিশন হওয়াটাকেই বলছে হেরিডিটি। হেরিডিটি ইজ দ্য ট্রান্সমিশন অফ ট্রেট ফ্রম প্যারেন্টস টু দেয়ার অফস্প্রিং থ্রু জেনেটিক ইনফরমেশন। প্যারেন্ট থেকে অফস্প্রিং এ যে ট্রেট ট্রান্সফার হচ্ছে, সেই ট্রান্সমিশনটাকে বলছি হেরিডিটি। আর এই ট্রান্সমিশন হওয়ার স্টাডিটাকে বলছি জেনেটিক্স। কোথা থেকে কোথায় ট্রান্সফার হবে? ফ্রম টু দেয়ার অফস্প্রিং, ফ্রম প্যারেন্টস টু দেয়ার অফস্প্রিং, প্যারেন্ট থেকে অফস্প্রিং এ সেটা ট্রান্সফার হবে থ্রু জেনেটিক ইনফরমেশনের থ্রু দিয়ে। দিস ইনফরমেশন, কোথায় থাকে ইনফরমেশন? দিস ইনফরমেশন ইজ স্টোরড ইন ডিএনএ। ডিএনএর মধ্যে স্টোর থাকে, হুইচ ইজ ইনহেরিটেড ফ্রম বোথ প্যারেন্টস, যেটা বোথ প্যারেন্টস থেকে ইনহেরিট করবে চাইল্ড। বোথ প্যারেন্টস থেকে ডিএনএ ইনফরমেশন এলো, সেটা চাইল্ডের মধ্যে সেই ট্রেটগুলো চলে গেল, চাইল্ড সেটা ইনহেরিট করলো, দ্যাট ইজ হেরিডিটি, ট্রান্সফার অফ ট্রেট। বুঝলাম? ভ্যারিয়েশন কি? ভ্যারিয়েশন রেফার্স টু দ্য ডিফারেন্স দ্যাট এক্সিস্ট অ্যামং ইন্ডিভিজুয়াল উইদিন দ্য সেম স্পিসিস। সেম স্পিসিসের মধ্যে থেকেও ইন্ডিভিজুয়ালের মধ্যে যে ডিফারেন্স রয়েছে, সেটাই বলছি ভ্যারিয়েশন। মানে হিউম্যান, যেখানকার তুমি হিউম্যান নিয়ে নাও, সবার সেম স্পিসিস, এবার সব হিউম্যানের, কোনো হিউম্যান কারোর সাথে ম্যাচ হবে না, কিছু না কিছু ডিফারেন্স থাকবেই। এই যে সেম স্পিসিসের মধ্যে এই যে ডিফারেন্সটা রয়েছে, এটাকেই বলছি ভ্যারিয়েশন। এই ভ্যারিয়েশন কিরকম হতে পারে? দিস ডিফারেন্স ক্যান বি ফিজিক্যাল, বিহেভিয়ারাল অর জেনেটিক। বোঝা গেল? ইভেন ইন দ্য সেম ব্রিড মানে মনে করো একটা কুকুরের 10টা বাচ্চা হচ্ছে, তাহলে 10টা বাচ্চায় সেম ব্রিড হবে। ইভেন ইন দ্য সেম ব্রিড দেয়ার আর মাইনর ভ্যারিয়েশন, এর মধ্যেও মাইনর ভ্যারিয়েশন থাকবে এবং ইন্ডিভিজুয়ালস। বোঝা গেল?
ইভেন যদি তারা টুইন্স হয়, তার জন্য এই ডায়াগ্রামটা দিয়েছি, ইভেন যদি টুইন্সও হয় তার মধ্যেও কিছু না কিছু ভ্যারিয়েশন থাকবেই, কিছু না কিছু ডিফারেন্স থাকবেই, সেটাই ভ্যারিয়েশন। এই ভ্যারিয়েশনটা কি দরকার? ভ্যারিয়েশন অ্যালাউজ ফর অ্যাডাপ্টেশন এন্ড এভলিউশন ইন চেঞ্জিং এনভায়রনমেন্ট। চেঞ্জিং এনভায়রনমেন্টকে নিজেকে অ্যাডাপ্ট করে নেওয়ার জন্য, নিজের এভলিউশনের জন্য এই ভ্যারিয়েশন দরকার। কিরকম? মনে করো মা কোনো একটা ডিজিজে নিজেকে প্রোন করে নিয়েছে, যে ডিজিজটায় ও রেজিস্ট করতে পারে, বাবাও সেই ডিজিজটাই নিজেকে প্রোন করে নিয়েছে, চাইল্ড অটোমেটিক্যালি সেই ডিজিজটা প্রোন। ধরো টেম্পারেচার বাড়ছে, পুরো আর্থের টেম্পারেচার স্লোলি বাড়ছে, তো ইনক্রিজিং টেম্পারেচারে মা নিজেকে অ্যাডাপ্ট করেছে কিছুটা, মানে নিজেকে ওই টেম্পারেচারে মানিয়ে নেওয়ার মতো কিছু ইনফরমেশন তার মায়ের সেলের জিনের মধ্যে আছে, বাবার জিনের মধ্যেও কিছু ইনফরমেশন। এবার চাইল্ড যে অফস্প্রিং হবে সে আরো ভালো নিজেকে এই গরম ওয়েদারে নিজেকে মানাতে পারবে। এটা যদি না হয় তাহলে এই চেঞ্জিং এনভায়রনমেন্টে নিজেকে সে অ্যাডাপ্ট করতে পারবে না, মারা যাবে। চেঞ্জিং এনভায়রনমেন্টের স্পিড যদি এই অ্যাডাপ্টেশনের স্পিডের থেকে বেশি হয় তাহলে সেই অর্গানিজমকে আর বাঁচানো যাবে না, এক্সটিংক্ট হয়ে যাবে। বুঝা গেল? আচ্ছা, হোয়াট ডু ইউ মিন বাই লাইক ব্যাকেট লাইক? দেখো এখানে এই সেন্টেন্সটা আমি তোমার সেলিনা বইয়ের একটা পোর্শন থেকে পেয়েছি, সেটার মানে অনেকে নাও বুঝতে পারে, তাই এটাকে এক্সপ্লেন করেছি। তোমার সেলিনা বইতে এই লাইক ব্যাকেট লাইক বলতে যেটা মিন করছে, ইট মিনস দ্যাট ইয়াং ওয়ান্স লুক লাইক দেয়ার প্যারেন্টস। ইয়াং ওয়ান তাদের প্যারেন্টের মধ্যে দেখতে হবে, যেমন কি ক্যাট উইল অলওয়েজ প্রডিউস ক্যাটস নট ডগস, ম্যাঙ্গো সিডস জার্মিনেটস ইনটু এ ম্যাঙ্গো ট্রি, হিউম্যান গিভ বার্থ অনলি হিউম্যানস নট এপ। বোঝা গেল? এটা এই কথাটাকেই এই ছোট একটা সেন্টেন্স দিয়ে বোঝাচ্ছে যে লাইক ব্যাকেট লাইক। যাকে what are characters and traits? এটা বুঝিয়ে দিয়েছি। any heritable feature is a character and alternative forms of a character are called traits. Hair is a character, different forms, যেমন color of hair is a trait. ক্রোমোজোম নাম্বার কাকে বলে? it is the number of chromosome present in the nucleus of a cell. কোন একটা সেলের নিউক্লিয়াসের মধ্যে যতগুলো ক্রোমোজোম আছে সেই নাম্বারটা হচ্ছে ক্রোমোজোম নাম্বার। এবার এই ক্রোমোজোম নাম্বার ইজ অলওয়েজ কনস্ট্যান্ট ফর এ স্পিসিস। কোন একটা স্পিসিসের জন্য এই ক্রোমোজোম নাম্বারটা অলওয়েজ কনস্ট্যান্ট। মানে হিউম্যান স্পিসিসকে তুমি যদি নিয়ে নাও, তুমি যে হিউম্যানকে খুঁজে নিয়ে আসো তার একটা স্কিন সেল খুলে নাও, স্কিন সেল থেকে তুমি তার ক্রোমোজোম নাম্বার গিয়ে দেখো, সেখানে 46টাই ক্রোমোজোম তুমি পাবে, মানে কনস্ট্যান্ট। এখানে হিউম্যানের 46টা ক্রোমোজোম সাজিয়ে দেওয়া হয়েছে, কিন্তু দুটো ডায়াগ্রাম কেন বলছি? আপাতত এই ডায়াগ্রামটাকে তুমি ভুলে যাও, এটাকে ভুলে যাও, তুমি এই ডায়াগ্রামটাকে দেখো। এখানে টোটাল 46টা ক্রোমোজোম আছে, 23খানা পেয়ার আছে, তার মধ্যে এই একটা পেয়ার, মানে এখানে দুটো ক্রোমোজোম, এই একটা পেয়ার, এই একটা পেয়ার, তো পেয়ার 1 পেয়ার 2 পেয়ার 3 করতে করতে 22খানা পেয়ার পর্যন্ত এত দূর। 23টা পেয়ার থাকার কথা ছিল, তো এত দূর 22টা পেয়ার। আর একটা পেয়ার থাকবে, সেই পেয়ারটা এই দুটোর মধ্যে কোনো একটা হবে। কোনটা হবে? ফিমেল হলে এই পেয়ারটা থাকবে, মানে 22 পেয়ার প্লাস দিস 23rd পেয়ার। আর যদি মেল হয় তাহলেও এই 22 পেয়ার প্লাস দিস 23rd পেয়ার। তার ক্ষেত্রে কিন্তু, মেলের ক্ষেত্রে কিন্তু এই পেয়ারটা থাকবে না, আর ফিমেল হলে তার এই পেয়ারটা থাকবে। ক্লিয়ার হলো? এখন প্রশ্ন হচ্ছে দুটো ডায়াগ্রাম কেন? দুটো ডায়াগ্রাম কেন বোঝাচ্ছি। টোটাল 46টা ক্রোমোজোম, 46টা ক্রোমোজোমের মধ্যে 23টা মায়ের থেকে আসা, 23টা বাবার থেকে আসা। তো এই দেখো, এই যে ফার্স্ট পেয়ারটার, এটা ধরে নাও মায়ের থেকে এসছে, এটা বাবার থেকে এসছে। সেকেন্ড পেয়ারটার, এটা মায়ের থেকে এসছে, এটা বাবার থেকে এসছে। এরকম ভাবে 23টা পেয়ার হয়েছে, টোটাল 46। এবার দেখো, সেল যখন নিজেকে ডিভাইড করবে, একটা সেল ডিভাইড হয়ে দুটো সেল যখন হবে, আমরা কি জেনেছি? সিনথেসিস ফেজে গিয়ে সেলের যে ডিএনএ সেটা রেপ্লিকেট করে একটা কপি বানায়। তো এই যে ফার্স্ট পেয়ারের যে প্রথম দুটো ক্রোমোজোম, তাদেরকে নিজেদেরকে কপি করতে হবে। সেল যদি ডিভিশন হতে হয় সিনথেসিস ফেজে, তো তারা কপি করে এই আর একটা ডিএনএ বানাবে, ডিএনএ বলছি ক্রোমোজোম বানাবে, এই ক্রোমোজোমটাও নিজেকে কপি করে এই আর একটা ক্রোমোজোম। তাই এই শেপগুলো এরকম দেখতে। এখানে ক্রোমোজোম আনকপিড অবস্থায় আছে, এখানে ক্রোমোজোম কপিড হয়ে আছে, তাই এই রকম দেখতে। এখানে দেখো লেখা আছে হিউম্যান ক্রোমোজোমস জাস্ট বিফোর সেল ডিভিশন। সেল ডিভিশন হওয়ার জাস্ট আগেই তো তারা সিনথেসিস করবে, আর এটা আফটার সেল ডিভিশন। সেল ডিভিশনের পরে ওটা ছিঁড়ে দুদিকে চলে যাবে, একটাই ক্রোমোজোম থাকবে, মানে ক্রোমাটিড গুলো ছিঁড়ে চলে যাবে। তো তখন এরা এই কপি পার্টটা তো দুটো আলাদা হয়ে গেছে, সেই জন্য তখন এরকম। ক্লিয়ার? এবার অটোজোম আর সেক্স ক্রোমোজোম দেখো, এই যে 22খানা পেয়ার ছিল, 22 নাম্বার পেয়ার, এটা মেল ফিমেল দুজনের কাছেই কমন, দুজনের কাছেই এই 22 পেয়ারটা থাকবে। এদের বলে অটোজোম, ক্রোমোজোম নাম্বার 1 থেকে 22। আর এই যে এই দুটো, যার মধ্যে ফিমেল হলে এই পেয়ারটা থাকবে আর মেল হলে এই পেয়ারটা থাকবে, এদেরকে বলে সেক্স ক্রোমোজোম, কারণ এটা সেক্সের উপর ডিপেন্ড করে। মেয়ে হলে এই ক্রোমোজোম থাকবে, ছেলে হলে ওই ক্রোমোজোম থাকবে, এটা সেক্স ক্রোমোজোম বলে। তাহলে 23rd পেয়ারটা
সেক্স ক্রোমোজোম দ্যাট ডিটারমাইন দ্য সেক্স অফ অ্যান অর্গানিজম, অর্গানিজমের সেক্সকে ডিনোট করবে, যে ফিমেলের দুটো এক্স ক্রোমোজোম থাকবে আর মেল হলে একটা এক্স ক্রোমোজোম একটা ওয়াই ক্রোমোজোম থাকবে। ক্রোমোজোম দুটোর নাম আছে, একটা এদের ক্রোমোজোমের কোনো নাম নেই, এদেরই ক্রোমোজোম দুটোর নাম দেওয়া হয়েছে, এটা এক্স ক্রোমোজোম এটাও এক্স ক্রোমোজোম, এটা মেল হলে দুটো এক্স, ফিমেল হলে দুটো এক্স ক্রোমোজোম থাকবে, আর মেল হলে একটা এক্স ক্রোমোজোম থাকবে একটা ওয়াই ক্রোমোজোম। ক্লিয়ার? তাহলে সেক্স ক্রোমোজোম এই 23rd পেয়ারকে বলছি, বাকি 22 খানা পেয়ারকে আমরা বলছি অটোজোম। এবার আসছে হোয়াট আর হোমোলগাস ক্রোমোজোম। হোমোলগাস ক্রোমোজোম দেখো, এইগুলো সবাই প্রত্যেকটা পেয়ার হোমোলগাস ক্রোমোজোম। হোমোলগাস ক্রোমোজোম দুটো পেয়ার অফ ক্রোমোজোম হয়, এই প্রত্যেকটা পেয়ার হোমোলগাস ক্রোমোজোম, কারণ এই পেয়ারের একটা মায়ের থেকে এসছে আর একটা বাবার থেকে এসছে। তো ঠিক আছে, এখানে না একটা মায়ের একটা বাবার, এখানেও তো একটা মায়ের একটা বাবার, তাহলে এর একটা ক্রোমোজোম আর এর একটা ক্রোমোজোম যদি নিয়ে নিই, তারা কি হোমোলগাস হবে? না, তারা হবে না। এইটাই হোমোলগাস ক্রোমোজোম পেয়ার, এর সঙ্গে এটা হোমোলগাস ক্রোমোজোম পেয়ার হবে না। তার কারণ ক্রোমোজোমের মধ্যে থাকবে ডিএনএ, ডিএনএর সিকোয়েন্স জিন, সেই জিনের মধ্যে কোড করা থাকবে কোনো একটা পার্টিকুলার ট্রেট। ধরে নাও এই যে দুটো হোমোলগাস ক্রোমোজোম পেয়ার, এই ক্রোমোজোম পেয়ারে এই ইনফরমেশনগুলো এভাবেই থাকবে যে এইখানে যদি হেয়ার কালারটা ব্ল্যাক হবে কি ব্রাউন হবে কি হোয়াইট হবে সেটা লেখা থাকে, যেটা বাবার দিক থেকে এসছে, তাহলে এই ক্রোমোজোমের এখানেও ওই একই ইনফরমেশন থাকবে। সেটা হয়তো বাবার দিক থেকে ব্ল্যাক হওয়ার জন্য এসছে, মায়ের দিক থেকে হয়তো হোয়াইট হওয়ার জন্য এসছে, সেটা হোক, বাট ইনফরমেশনটা একই টাইপের থাকবে। এখানে মনে করো আই কালারের ইনফরমেশন আছে মায়ের ক্রোমোজোমে, তাহলে বাবার ক্রোমোজোমের এখানটাতেও আই কালারের ইনফরমেশনই থাকবে। এখানটায় মনে করো হাইট কত হবে অফস্প্রিংটা, তার ইনফরমেশন থাকবে, যেটা বাবার থেকে এসছে, তাহলে মায়ের এই ক্রোমোজোম ফার্স্ট এই পেয়ারটার এখানেও ওই হাইটের ইনফরমেশনটাই থাকবে। এই টাইপের ক্রোমোজোমকে আমরা বলি হোমোলগাস ক্রোমোজোম। এর ডেফিনেশনটা খুব ইন্টারেস্টিং। homologous chromosomes are chromosome pairs, ক্রোমোজোম বলছে না, ক্রোমোজোম পেয়ার্স that are similar in size। দেখো দুটো হোমোলগাস ক্রোমোজোম সিমিলার ইন সাইজ, সিমিলার ইন শেপ অ্যান্ড ক্যারি জিনস ফর দ্য সেম ট্রেট, ক্যারি জিনস ফর দ্য সেম ট্রেট, এটা হতেই হবে। আর এই পেয়ারটার মধ্যে one homologous chromosome is inherited from the organism's mother while the other is inherited from the father। একটা মায়ের থেকে এসছে একটা বাবার থেকে এসছে, একই টাইপের ট্রেটের জেনেটিক ইনফরমেশন এখানে রয়েছে বলে এদেরকে হোমোলগাস ক্রোমোজোম বলছি, তার সাথে এদের সাইজ আর শেপও সেম। দে আর অলসো কল্ড হোমোলগস। এখানে যে ডায়াগ্রামটা রয়েছে সেটা ভালো করে দেখো, এখানেও এটা একটা ক্রোমোজোম এই একটা ক্রোমোজোম, দুটো ক্রোমোজোম, তাই ক্রোমোজোম পেয়ার। এটাও কিন্তু তাই, এই পুরোটা একটা ক্রোমোজোম, এই একটা পুরোটা একটা ক্রোমোজোম, এটা ক্রোমোজোম পেয়ার, এটা হোমোলগাস ক্রোমোজোম। তাহলে এটা আলাদা দেখতে কেন? কারণ এই ক্রোমোজোমটার রেপ্লিকেশন হয়েই এটা এইরকম দেখতে হবে। এই একটা ক্রোমোজোম ছিল, তার রেপ্লিকেশন হয়ে আর একটা হয়েছে। সেল ডিভিশনের আগে এরকম হয়, তো এটা বুঝতে হবে, এটা গোলালে হবে না। এইখানে যে হোমোলগাস ক্রোমোজোম রয়েছে দ্যাট ইজ সেল ডিভিশনের আগে, এটা রেপ্লিকেশনের পরে, রেপ্লিকেশনের পরে আফটার রেপ্লিকেশন এদের দেখতে এরকম হয়ে যাবে, কারণ কি একটা একটা কপি চলে আসবে না তখন। আচ্ছা, ক্লিয়ার হলো হোমোলগাস ক্রোমোজোম। এই দেখো এখানে লেখা আছে সেম লেন্থ আর সেম জিন লোকেশন, এই যে জিন লোকেশন গুলো সেম, এর এখানে যদি নাকের ইনফরমেশন থাকে এরও এখানে নাকের ইনফরমেশন থাকবে, দুটো জিনের লোকাস সেম বলে এটা। যাকে এরপরে কি আছে, হু ইজ রেসপন্সিবল ফর দ্য সেক্স ডিটারমিনেশন অফ এ বেবি, ফাদার অর মাদার। ফাদার মাদারের মধ্যে কে রেসপন্সিবল, চাইল্ডের কি সেক্স হবে, সে ছেলে হবে কি মেয়ে হবে, তার জন্য কে রেসপন্সিবল। দেখো অনেক আগে মাদেরকে ব্লেম দেওয়া হতো, মানে মাদেরকেই রেসপন্সিবল করা হতো যে চাইল্ডটা মেল হবে কি ফিমেল হবে, কারণ আগে মেল চাইল্ড, এখনো মেল চাইল্ডের ডিমান্ড, মানে চাই ফ্যামিলি চাই মেল চাইল্ড, তো মেল চাইল্ড হচ্ছে না, তার জন্য মাকে দোষারোপ করা হতো, মাকে বলতো তুমিই দায়ী, তোমার জন্য হচ্ছে না। কিন্তু পরে দেখা যাচ্ছে যে মায়ের কিচ্ছু করার নেই, মা রেসপন্সিবল না, বরং বাবা রেসপন্সিবল অফস্প্রিংটা চাইল্ডটা মেল হবে কি ফিমেল। কি করে দেখো ভালো করে এখানটায় বুঝবে। এখন এই সেলটা থেকে স্পাম তৈরি হবে, এগ তৈরি হবে, সেই স্পাম আর এগ দিয়ে ফিউজ করে অফস্প্রিং বানাবে, বেবি বানাবে। আমরা দেখবো তার সেক্সটা মেল হচ্ছে ফিমেল। তো এখানে 22 নম্বর যে ক্রোমোজোম আছে সেটা মেলের জন্য যা ফিমেলের জন্য তাই।
এই সেলটাকে, এটা একটা সেলের সমস্ত ক্রোমোজোমগুলো রয়েছে, এই সেলটাকে যদি ডিভাইড হয়ে এগ বানাতে হয় বা স্পার্ম বানাতে হয়, তাহলে এই সমস্ত ক্রোমোজোমকে কপি করতে হবে, তারপরেই না ডিএনএ রেপ্লিকেশন করে কপি হবে, তারপরেই না সেল ডিভিশন হবে। তো ধরো এখান থেকে আমরা এগ বানাবো, ঠিক আছে, এখন আমরা এগ বানাবো এই সেলটাতে। তো এর কপি হবে, এই কপি হলো, এই কপি হলো, এই কপি হলো, এই কপি হলো, তার মানে এই কন্ডিশনে গেল ডিএনএ কপি কমপ্লিট। আমরা কি বানাবো? এগ বানাবো। তার মানে এই এটার দরকার নেই, এটা তো মেলের জন্য হচ্ছে, আমরা তখন এগ বানাবো, ফিমেলের গল্প। তাহলে এটা এখন ফিমেলের একটা সেল, 22 খানা অটোজোম আর একটা সেক্স ক্রোমোজোম, যেটা দুটোই এক্স এক্স, কেন কি ফিমেল বডিতে আছি, এগ বানাবো। তো এবার এই সেল ডিভাইড করে এগ তৈরি হবে, সেল ডিভিশন করে এগ হবে। সেল যখন ডিভাইড হবে কোন মেথডে হবে? মিওসিস মেথডে হবে। কারণ কি জাইগোট নয়, তোমার স্পার্ম সেল বা এগ সেল, সেক্স সেল, দ্যাট ইজ গ্যামেট, এরা কিন্তু মিওসিস মেথডে সেল ডিভিশন করে। বাকি বডির সমস্ত সেল মাইটোসিস মেথডে ডিভাইড করে, বাট এগ বা স্পার্ম, সেক্স সেল বা গ্যামেট এরা সবসময় মিওসিস মেথডে ডিভাইড করে। আর মিওসিস মেথডে সেলের ক্রোমোজোম নাম্বার হাফ হয়ে যায়। তো এখানে কত ক্রোমোজোম আছে? 46টা, তাহলে এরা হাফ হয়ে 23টা হবে। তার মানে এইখান থেকে হাফ হয়ে যাবে, এই ক্রোমোজোমটা একটা সেলে চলে যাবে, এই ক্রোমোজোমটা একটা সেলে চলে যাবে। তো আমি একটা কাজ করি, একটা করে ক্রোমোজোম মুছে দিই, এই একটা করে ক্রোমোজোম মুছে দিলাম, ঠিক আছে, কেন কি আমরা এখন এগ বানাবো না, এগের মধ্যে 23টা ক্রোমোজোম থাকতে হবে, এই 23টা ক্রোমোজোম এখন থাকবে। এই করে আমরা একটা করে ক্রোমোজোম মুছে দিই। এমন না কিন্তু যে একটা করে ক্রোমোজোম ডিলিট হয়ে যাবে, ওরা ছিঁড়ে দুটো আলাদা আলাদা সেলে চলে যাবে, দুটো এগ তৈরি হবে। এই তাহলে এখন এটা একটা হিউম্যানের ফিমেলের বডিতে একটা এগ, তার মধ্যেকার ক্রোমোজোম কটা আছে? 23 খানা। এই 22 খানা ক্রোমোজোম, এইটা সেক্স ক্রোমোজোম দিয়ে 23টা ক্রোমোজোম। এগ বানালাম। এবার আমরা স্পার্ম বানাবো। স্পার্ম বানানোর জন্য, স্পার্ম বানানোর সময় একইভাবে এই এই যে ধরো এটা একটা মুছে দিয়ে বোঝাই, দুটো ছিল, দুটো পেয়ার, মানে দুটো ছিল ক্রোমোজোম, 23 পেয়ার ছিল না, তো এই একটা পেয়ার। তো এরা ডিভাইড হয়ে একটা একটা ক্রোমোজোম একটা স্পামে চলে যাবে, আর একটা ক্রোমোজোম আর একটা স্পামে চলে যাবে। তো প্রত্যেকটা এই 22 পর্যন্ত তাই সেম সেম হবে, একটা ক্রোমোজোম একটা স্পামে, আর একটা ক্রোমোজোম আর একটা স্পামে। কিন্তু স্পামে তো আর এক্স এক্স থাকবে না, এই এক্স এক্স কিন্তু স্পামে থাকবে না, স্পামে থাকবে, মেল বডিতে থাকবে এক্স ওয়াই। তাহলে এই সেক্স ক্রোমোজোমটা যখন ডিভাইড হবে, তখন একটা সেল, একটা স্পার্ম পাবে এক্স ক্রোমোজোম, আর একটা স্পার্ম পাবে ওয়াই ক্রোমোজোম। মিওসিস সেল ডিভিশন হচ্ছে রিডাকশন ডিভিশন। অটোজোম ডিভাইড হয়ে দুদিক চলে যাচ্ছে, মেল ফিমেলের কোনো সেখানে সমস্যা নেই, ডিভাইড হচ্ছে, ওদিকেও মেলেরও যেমন ভাবে ডিভাইড হচ্ছিল ফিমেলেরও তেমন ভাবে। বাট সেক্স ক্রোমোজোমটার ফিমেলে এক্স এগের মধ্যে একটা এক্স পড়ে আছে, দুটো এগের মধ্যেই ডিভাইড হয়ে দুটো এগ আছে, দুটোতেই এক্স পড়ে আছে। কিন্তু মেলের যে দুটো স্পার্ম তৈরি হলো, তার একটা স্পার্ম পেলো এক্স আর একটা স্পার্ম পেলো ওয়াই, শুধু সেক্স ক্রোমোজোমের জন্য, বাকি অটোজোমের জন্য কিন্তু কোনো আলাদা না, সবাই তো ইকুয়াল ইকুয়াল পেয়েছে। তাহলে আমাদের হিউম্যান মেল দু টাইপের স্পার্ম প্রডিউস করে, কিছু স্পার্ম এক্স ক্রোমোজোম নিয়ে ঘুরে বেড়ায়, কিছু স্পার্ম ওয়াই ক্রোমোজোম নিয়ে ঘুরে বেড়ায়। শুধু কি এক্স আর ওয়াই ক্রোমোজোম থাকে? না না, বাকি 22টা অটোজোম থাকে স্পার্মের মধ্যে। কিছু স্পার্মের মধ্যে 22টা অটোজোম প্লাস একটা এক্স ক্রোমোজোম, আর কিছু স্পার্মে 22টা অটোজোম প্লাস একটা ওয়াই ক্রোমোজোম থাকে। ক্লিয়ার হলো এতদূর? যদি বুঝতে না পারো ব্যাগে যাও, আবার এটুকুকে চালাও, এটুকুকে আগে বোঝো। এবার স্পার্ম আর এগ পেয়ে গেলাম, আমি দেখতে পেলাম যে এক্স ক্রোমোজোমওয়ালা এগ পেয়েছি, যার মধ্যে শুধু এক্স ক্রোমোজোম নেই, এখানে সেক্স ক্রোমোজোমটা শুধু দেখানো হয়েছে, এখানে প্লাস আরো 22টা অটোজোম আছে, এখানেও এক্স ক্রোমোজোম প্লাস আরো 22টা অটোজোম আছে, তো শুধু এখানে সেক্স ক্রোমোজোম নিয়েই দেখানো হয়েছে। এক্স ক্রোমোজোমওয়ালা এগ আর একটা এক্স ক্রোমোজোমওয়ালা স্পার্ম আর ওয়াই ক্রোমোজোমওয়ালা স্পার্ম পেয়েছি। এবার মজার ব্যাপার হলো, এক্স ক্রোমোজোমওয়ালা স্পার্ম যদি এগকে গিয়ে ফার্টিলাইজ করে, এক্স আর এক্স মিলে এক্স এক্স সেক্স ক্রোমোজোম হয়ে যাবে, সে হবে ফিমেল। আর ওয়াই ক্রোমোজোমওয়ালা স্পার্ম যদি গিয়ে এগকে ফার্টিলাইজ করে, তাহলে তার সেক্স ক্রোমোজোমটা এক্স ওয়াই হয়ে যাবে, দ্যাট ইজ মেল। এখানে একটা খুব কনফিউশন হয় স্টুডেন্টদের, তাদেরকে যদি জিজ্ঞেস করি মেলের কি বলে ফার্টিলাইজেশনের পরে যে চাইল্ড প্রডিউস হলো, তার মধ্যে কটা ক্রোমোজোম থাকলো? তার মধ্যে 46টাই ক্রোমোজোম থাকলো,
কারণ কি 22 পেয়ার অটোজোম, এই যে আধা আধা সেক্স, এই স্পামের মধ্যেও কিন্তু 22টা অটোজোম আছে, হাফ হাফ। এগের মধ্যেও 22টা অটোজোম আছে, প্লাস একটা এক্স ক্রোমোজোম আছে, এখানেও প্লাস একটা এক্স ক্রোমোজোম আছে। তাহলে যে চাইল্ড হলো তার এই 22 প্লাস 22 মানে 44টা অটোজোম হলো, প্লাস একটা সেক্স ক্রোমোজোম হলো, দ্যাট ইজ এক্স এক্স। তাহলে টোটাল কতগুলো ক্রোমোজোম হলো? 46টা। 44, 43, 44, 45, 46, বুঝতে পারলাম? আর একইভাবে মেলের ক্ষেত্রেও তাই, শুধু এক্স ওয়াই ক্রোমোজোম যাবে না কিন্তু, প্লাস আরো অটোজোম গুলোও যাবে। অটোজোম গুলো এখানে দেখানো হচ্ছে না, বারবার এখানে বোঝার চেষ্টা করো। তাহলে চাইল্ডের সেক্স কি হবে, সে মেল হবে কি ফিমেল হবে, সেটা কে ডিফাইন করলো? বাবারও এখানে কোনো হাত নেই, বাট তার স্পার্ম দু রকমের। তাহলে কোন স্পার্ম গিয়ে ফার্টিলাইজ করছে সেটাই ম্যাটার করবে। যদি এক্স ক্রোমোজোম ওয়ালা স্পার্ম গিয়ে ফার্টিলাইজ করে মেল হবে, ওয়াই ক্রোমোজোম ওয়ালা স্পার্ম গিয়ে ফার্টিলাইজ করলে ফিমেল হবে। হ্যাঁ সরি, এক্স ক্রোমোজোম ওয়ালা স্পার্ম গিয়ে ফার্টিলাইজ করলে ফিমেল হবে, ওয়াই ক্রোমোজোম ওয়ালা স্পার্ম গিয়ে ফার্টিলাইজ করলে মেল হবে। তাহলে বোঝা গেল। এরপরে আসছে হোয়াট আর জিনস অ্যান্ড জিনোমস। জিন কি আর জিনোম কি? জিন আমরা আগেই জেনেছি, যেটা নিউক্লিওটাইডের সিকোয়েন্স। জিনস আর স্পেসিফিক সিকোয়েন্স অফ নিউক্লিওটাইড অন এ ক্রোমোজোম হুইচ ইজ রেসপন্সিবল ফর এনকোডিং আ পার্টিকুলার ট্রেট অর ক্যারেক্টার। এটা আমরা আগেই জিন বুঝে নিয়েছি। এখানে আছে জিনোম। জিনোম রেফার্স টু দ্য কমপ্লিট সেট অফ জেনেটিক ইনস্ট্রাকশন অফ ইন অ্যান অর্গানিজম, যার মধ্যে কি থাকতে পারে? ইনক্লুডিং অল অফ ইটস জিনস, নন কোডিং রিজিয়ন্স অফ ডিএনএ অ্যান্ড আদার জেনেটিক এলিমেন্টস। দেখো, ডিএনএর মধ্যে কিছু কোডেড জায়গা থাকে, কিছু নন কোডেড এরিয়া থাকে, যেখানে কিছু কোড করা নেই। তাহলে সেই নন কোডেড এরিয়া প্লাস কোডেড এরিয়া প্লাস কিছু সেল অর্গানেলসের মধ্যে কিছু ডিএনএ থাকে, যেমন মাইক্রোকন্ড্রিয়ার পার্সোনাল ডিএনএ থাকে। এই সমস্ত ডিএনএ এর সমস্ত ইনফরমেশন, পুরো অর্গানিজমের একটা সেলের সমস্ত ডিএনএ এর ইনফরমেশনকে যদি এক জায়গায় করি, সেইটাকে বলবো জিনোম। নাম্বার অফ জিনস ইন হিউম্যান জিনোম। হিউম্যান জিনোমে কতগুলো জিন থাকবে? জিনোম মানে ফুল সেট অফ জিন, সমস্ত জিন এক জায়গায় করে দিচ্ছি, সেটা জিনোম। তো হিউম্যান জিনোমে কত জিন আছে? The human gene is estimated to contain nearly 30,000 genes, ওর মধ্যে almost 30,000 জিন আছে। Chromosome number 1 has the largest number of genes. Chromosome number 1 এর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যায় জিন আছে। কতগুলো? 2968 খানা জিন ক্রোমোজোম নাম্বার 1 এ আছে। আর ক্রোমোজোম নাম্বার 23 তার ওয়াই ক্রোমোজোমটাই, কেন কি 23 তে এক্স ক্রোমোজোমও থাকতে পারে, ওয়াই ক্রোমোজোমও থাকতে পারে। তো 23 নম্বর ক্রোমোজোমের ওয়াই ক্রোমোজোমে সবচেয়ে কম নাম্বার অফ জিন থাকে। কতগুলো? 231 খানা। তো এখানে নাম্বারটা মনে রাখার দরকার নেই, এটুকু মনে রাখো যে হিউম্যান ক্রোমোজোমের ফার্স্ট যে ক্রোমোজোমটা, ক্রোমোজোম নাম্বার 1, সেখানে সবচেয়ে বেশি জিন থাকে। আর লাস্ট ক্রোমোজোম যেটা 23rd ক্রোমোজোম, বা তারও ওয়াই ক্রোমোজোমটার মধ্যে সবচেয়ে কম সংখ্যায় জিন থাকে। আচ্ছা, হোয়াট আর অ্যালিলস? এইখানে গিয়ে স্টুডেন্ট ফেসে যায়, অ্যালিল বোঝে না। অ্যালিলটা আমি একটু গল্পের মতো করে বোঝাবো, মাথা ফ্রেশ করো, মাথা থেকে সব অন্যদিকে চিন্তা ভাবনা বার করে একদম খুব কনসিয়াসলি এটাকে শোনো, নাহলে অ্যালিল বুঝতে না পারলে পরে কিন্তু প্রবলেম হবে। অ্যালিলটাকে ভালো করে বোঝো। এই জায়গাটা আমি বলছি 95% স্টুডেন্ট অ্যালিল বোঝে না। অ্যালিল কি? আমি বলেছি যে ডিএনএর মধ্যে, ডিএনএ কি দিয়ে তৈরি? নিউক্লিওটাইডের সিকোয়েন্স। এই নিউক্লিওটাইডের কিছু সিকোয়েন্স নিয়ে তৈরি হয় একটা জিন। এবার কিছু জিন মিলে হয় আবার একটা ট্রেট, ঠিক আছে? এখন অ্যালিল হলো, ট্রেটগুলো কি কি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। চুলের এক্সাম্পলটা যেমন ব্ল্যাক কালার, হোয়াইট কালার, এগুলো ট্রেট তো। ব্ল্যাক কালারের হেয়ার, হোয়াইট কালারের হেয়ার, কার্লি হেয়ার, স্ট্রেট হেয়ার, থিন হেয়ার, থিক হেয়ার, এগুলো সব ট্রেট। জিনের জন্যই এগুলো এসছে। এবার এই অপোজিট যে ট্রেটগুলো, সেগুলো হলো অ্যালিল। মানে ব্ল্যাক কালার যে জিনের জন্য হয়েছে আর হোয়াইট কালার যে জিনের জন্য হয়েছে, এই দুটো জিন একে অপরের অ্যালিল। কোন একটা জিনের জন্য ব্ল্যাক কালার হচ্ছে, কোন একটা জিনের জন্য হোয়াইট কালার হচ্ছে। এই যে দুটো জিন, এরা একে অপরের অ্যালিল, এরা অ্যালিল। এখানে ডেফিনেশন কি বলছে? Alleles are different forms of a gene on a homologous chromosome that can produce variation in traits. ট্রেটের ভ্যারিয়েশন আনতে পারে
ডিফারেন্ট ফর্ম অফ এ জিন, একই টাইপের জিন বাট ডিফারেন্ট ফর্ম অফ এ জিন। কোনো জিন বলছে ব্ল্যাক কালারের হেয়ার আনো, আর একটা জিন বলছে হোয়াইট কালারের হেয়ার আনো, এরা অ্যালিল। বাট কোনো জিন বলছে ব্ল্যাক কালারের হেয়ার আনো, কোনো জিন বলছে যে স্কিন কালার হোয়াইট আনো, এরা কিন্তু অ্যালিল না। একই টাইপের জিন জিন বাট ডিফারেন্ট ফর্ম, তারা অ্যালিল। এবার এই অ্যালিল আবার দু রকমের হয়, একজন রেসেসিভ অ্যালিল, একজন ডমিনেন্ট অ্যালিল। এই রেসেসিভ অ্যালিল আর ডমিনেন্ট অ্যালিল জিনিসটাও অনেকে বোঝে না, গল্পের মতো বোঝাবো শুনবে। ডমিনেন্ট অ্যালিল হচ্ছে ধরে নাও যে পাওয়ারফুল অ্যালিল, শক্তিশালী অ্যালিল, সে ডমিনেট করে। আর রেসেসিভ যে অ্যালিল তাকেই ডমিনেট করে, ওই ডমিনেন্ট অ্যালিল রেসেসিভ অ্যালিলকে ডমিনেট করে। দুটো টাইপের অ্যালিল, রেসেসিভ অ্যালিল, ডমিনেন্ট। এই যে যেমন আমি বললাম দুটো আলাদা আলাদা ফর্ম একই জিনের, তো একজন ব্ল্যাক, একটা জিন বলছে ব্ল্যাক হেয়ার হবে, একটা জিন বলছে হোয়াইট হেয়ার হবে, তো একজন ডমিনেন্ট একজন রেসেসিভ। একটা জিন বলছে স্কিন কালারটা ব্রাইট হবে, একজন বলছে স্কিন কালারটা ডার্ক হবে, তো একজন ডমিনেন্ট একজন রেসেসিভ। একটা জিন বলছে হিউম্যানটা টল হবে, আর একটা জিন বলছে হিউম্যানটা ডুয়ার্ফ হবে, তো একটা জিন ডমিনেন্ট একটা জিন রেসেসিভ। বাট কে ডমিনেন্ট হবে আর কে রেসেসিভ হবে সেটা আমাদের উপরে নেই, সেটা অর্গানিজমের উপরেই, ওটা ওরই ফিচার। মানে দেখা যাচ্ছে টল হওয়াটা হচ্ছে ডমিনেন্ট আর ডুয়ার্ফ হওয়াটা হচ্ছে রেসেসিভ। কিন্তু সব অর্গানিজমের ক্ষেত্রে টল হওয়াটাই যে ডমিনেন্ট হবে আর ডুয়ার্ফ হওয়াটাই যে রেসেসিভ হবে তাও কিন্তু নয়। এক এক অর্গানিজমের জন্য এক এক রকম। বেশিরভাগ অর্গানিজমেরই টলটা ডমিনেন্ট হয়, ডুয়ার্ফটা রেসেসিভ হয়। সেরকম ভাবেই স্কিন কালার ব্রাইটটা দেখা যাচ্ছে ডমিনেন্ট, ডার্কটা রেসেসিভ। উল্টোও হতে পারতো, তো সেটা আমরা জেনেটিক্যালি টেস্ট করে জানতে হবে যে সেটা টলটা রেসেসিভ না ডুয়ার্ফটা রেসেসিভ। তোমার বইতে যখন এরকম কোনো কোয়েশ্চেন করা হবে তখন তোমাকে বলে দেবে যে এই অর্গানিজমটার টল ট্রেটটা ডমিনেন্ট আর ডুয়ার্ফ ট্রেটটা রেসেসিভ। তো অ্যালিল কি? অ্যালিল হচ্ছে একই জিনের ডিফারেন্ট ফর্ম এবং অপোনেন্ট, তার মধ্যে একজন ডমিনেন্ট একজন রেসেসিভ। কে ডমিনেন্ট কে রেসেসিভ সেটা জানা যায় না, সেটা টেস্ট করে দেখে নিতে হয়, সেটা তোমার বইতেও এক্সামে বলে দেওয়া হবে। এবার এই ডমিনেন্ট অ্যালিল আর রেসেসিভ অ্যালিল এর থাকার জন্য কি হয় আর কি হয় না সেটা বুঝো। টল হওয়াটা ডমিনেন্ট অ্যালিল, ডুয়ার্ফ হওয়াটা রেসেসিভ অ্যালিল। এবার যে অফস্প্রিং হলো, চাইল্ড হলো, তার মধ্যে দেখা যাচ্ছে একটা অ্যালিল এলো টলের আর একটা অ্যালিল এলো সেটাও টলের, দুটো অ্যালিলই টল হওয়ার। অফস্প্রিং এর মধ্যে এরকম ভাবে বিভিন্ন হতে পারে, দুটো অ্যালিলই টলের গেছে হতে পারে, দুটো অ্যালিলই ডুয়ার্ফের গেছে হতে পারে, একটা অ্যালিল টলের একটা অ্যালিল ডুয়ার্ফের গেছে। এই তিন রকম হতে পারে, এর বেশি হতে পারে। যদি দুটো অ্যালিলই টলের অ্যালিল থাকে, মানে ডমিনেন্ট অ্যালিল যদি দুটো অ্যালিলই হয়, টল হওয়ার অ্যালিল দুটোই গেছে মানে ডমিনেন্ট অ্যালিল দুটোই গেছে, তাহলে সেই অফস্প্রিংটা টল হবে, দেখতে টল হবে। যদি দুটো অ্যালিলই ডুয়ার্ফ হয়, মানে ডমিনেন্ট অ্যালিলই যদি থাকে দুটোই, ডুয়ার্ফ হওয়ার অ্যালিল মানে দুটোই যদি ডমিনেন্ট হওয়ার অ্যালিল থাকে অফস্প্রিং এর মধ্যে, তাহলে সেই চাইল্ডটা ডুয়ার্ফ হবে, বেটে। কিন্তু যদি একটা ডমিনেন্ট অ্যালিল আর একটা রেসেসিভ অ্যালিল থাকে, একটা টল হওয়ার মানে যে মায়ের বাবার থেকে যে দুটো জিন এলো, একটার মধ্যে টল হওয়ার জিন রয়েছে, একটার মধ্যে ডুয়ার্ফ হওয়ার জিন রয়েছে, এবার কোনটা সিলেক্ট হবে, কার কথা শোনা হবে? এখানে ডমিনেন্ট অ্যালিলের কথা শোনা হবে, তাই জন্যই ওর নাম ডমিনেন্ট অ্যালিল। এখানেও অফস্প্রিংটা টল হবে। ক্লিয়ার হলো? আরো একবার বোঝাচ্ছি, ভালো করে বুঝবে। প্যারেন্টসের থেকে দুটো টাইপ অফ ক্রোমোজোম এলো, হোমোলগাস ক্রোমোজোম কারা হলো? এই পোর্শনে লেখা আছে টল হওয়ার জিন, মায়ের থেকে এসছে মনে করো, বাবার থেকে এসছে মনে করো টল হওয়ার মানে ডমিনেন্ট অ্যালিলটা এসছে, আর মায়ের থেকে এসছে মনে করো ডুয়ার্ফ হওয়ার জিনটা মানে রেসেসিভ অ্যালিলটা এসছে। তো এবার যে দুটোই তো গেল, টল হওয়ারটাও এসছে, ডুয়ার্ফ হওয়ার, কেন কি বাবার থেকে টল হওয়ার ইনফরমেশন এসছে, মার থেকে ডুয়ার্ফ হওয়ার। এখন যে অফস্প্রিং হবে সে টল হবে কি ডুয়ার্ফ? সে টল হবে, তার কারণ ডমিনেন্ট অ্যালিল ওখানে প্রেজেন্ট আছে, ও ডুয়ার্ফকে ডমিনেন্ট করে দেয়, তুই চুপ কর, টল হবে, আমার কথা শুনতে হবে। তাহলে ডুয়ার্ফ কখন হবে? ডমিনেন্ট থাকলে তো সে টল হবেই, সে ডুয়ার্ফ তো হবেই না। তাহলে ডুয়ার্ফ তখনই হবে যখন দুটো অ্যালিলই রেসেসিভ এসছে, মানে দুটোই ডুয়ার্ফ হওয়ার অ্যালিল যখন এসছে, মায়ের থেকেও, মায়ের জিনটার মধ্যেও ডুয়ার্ফ হওয়ার অ্যালিল মানে রেসেসিভ অ্যালিল, বাবার জিনের মধ্যেও রেসেসিভ হওয়ার অ্যালিল এসে, তাহলে অফস্প্রিংও ডুয়ার্ফ হবে। আর যদি দুজনের মধ্যেই ডমিনেন্ট থাকে, দুজনের মধ্যেই টল হওয়ার থাকে, তাহলে টল হবে। ক্লিয়ার? আই গেস তোমাদের অ্যালিল ক্লিয়ার হয়েছে, ডমিনেন্ট অ্যালিল রেসেসিভ অ্যালিল ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার না হয় আবার পেছনে যাও, আবার প্রথম থেকে শোনো। এখানে ডেফিনেশনটা বোঝাচ্ছি আর এইখানে যে ডায়াগ্রামটা আছে সেটা বোঝাচ্ছি। Alleles are different forms of a gene of
অন এ হোমোলগাস ক্রোমোজোম, দেখো হোমোলগাস ক্রোমোজোমেই এটা থাকবে, দ্যাট ক্যান প্রডিউস ভ্যারিয়েশন ইন ট্রেস, দিস ডিফারেন্ট ফর্মস অফ জিনস আর কল্ড অ্যালিল। ফর এক্সাম্পল, ইন দ্য ক্যারেক্টার অফ টাং রোলিং দেয়ার আর টু পসিবিলিটি। মনে করো টাং রোলিং একটা ক্যারেক্টার, এবার এটা দুটো পসিবিলিটি হতে পারে, হতে পারে সে টাং রোল করতে পারে, হতে পারে পারে না। যেমন হেয়ার ক্যারেক্টার ছিল, হতে পারে সেটা ব্ল্যাক, হতে পারে সেটা হোয়াইট। সেরকমই টাং রোলিং একটা ক্যারেক্টার, যার হতে পারে অফস্প্রিংটা মানে টাং রোল করতে পারবে, হতে পারে পারবে না। তো এই দুটো হলো দুটো অ্যালিল। হয়তো বাবার মধ্যেও টাং রোল হওয়ার করতে পারার অ্যালিলটা আছে, মার মধ্যেও টাং রোল করতে পারার অ্যালিলটা আছে, তাহলে অফস্প্রিং টাং রোল করতে পারবে যদি টাং রোল করতে পারাটা ডমিনেন্ট হয়। বাবার মধ্যে টাং রোল করতে পারাটা জিনটা আছে, সেটা ডমিনেন্ট মনে করো। মায়ের মধ্যে টাং রোল করতে না পারার জিনটা আছে, মানে রেসেসিভ জিনটা আছে, তাহলেও অফস্প্রিং টাং রোল করতে পারবে, কারণ কি ডমিনেন্ট অ্যালিল হচ্ছে টাং রোল করতে পারাটা। আর দুটোই যদি টাং রোলিং করতে পারার অ্যালিল থাকে তাহলে তো টাং রোল করতে পারবে। কখন পারবে না? যখন দুটোই রেসেসিভ অ্যালিল আছে, মায়ের মধ্যেও টাং রোল করতে না পারার অ্যালিলটা আছে, বাবার মধ্যেও টাং রোল করতে না পারার অ্যালিলটা আছে, তাহলে সে দুটোই রেসেসিভ অ্যালিল হলো, এবার অফস্প্রিং টাং রোল করতে পারবে না। ক্লিয়ার? এখানে এই কিছু লেটার্স দিয়ে এই অ্যালিলদেরকে ডিফাইন করা হয়। যেমন ধরো টলের জন্য টি, তারপরে রিঙ্কেলড ইয়েলোর জন্য ওয়াই, গ্রিন, বা বিভিন্ন লেটার্স, সোজা কথা কিছু লেটার্স ইউজ করি। তো সেটা ক্যাপিটাল লেটারও ইউজ করা যেতে পারে, স্মল লেটারও ইউজ করা যেতে পারে। জানতে হবে ক্যাপিটাল লেটার যদি ইউজ করি সেটা ডমিনেন্টের জন্য ক্যাপিটাল লেটার ইউজ করি। টল যদি ডমিনেন্ট হয় তাহলে ক্যাপিটাল টি ডমিনেন্টের জন্য ইউজ হবে, আর স্মল টি ডুয়ার্ফের জন্য ইউজ হবে। বুঝলে, এই যে দুটো অ্যালিল এলো না, তার মধ্যে যে ডমিনেন্ট অ্যালিলটা যদি টল যদি ডমিনেন্ট অ্যালিল হয় তাহলে ক্যাপিটাল টি উইল বি ইউজড ফর ডমিনেন্ট and small t will be used for recessive allele। তো এখানে একটা হোমোলগাস ক্রোমোজোম তুমি দেখতে পাচ্ছ। এই হোমোলগাস ক্রোমোজোমের এই যে এই দুটো ডিফারেন্ট ফর্ম অফ জিন, এরা দুটো অ্যালিল। এখানেও দেখো দুটো অ্যালিল, এখানেও দেখো দুটো অ্যালিল। তো এই যে এখানে এ এ লেখা আছে, মানে এখানে দুজনেই ডমিনেন্ট অ্যালিল। এখানে ক্যাপিটাল বি, এখানে স্মল বি, মানে এটা ডমিনেন্ট অ্যালিল, এখানে রেসেসিভ অ্যালিল। এখানে স্মল টি, এখানে ক্যাপিটাল টি, মানে এটা ডমিনেন্ট অ্যালিল, এটা রেসেসিভ অ্যালিল। এখানে দেখো ডিফাইন ক্যাপিটাল লেটার গুলো দিয়ে দেখো ডমিনেন্ট অ্যালিলকে দেখানো হয়েছে, আর রেসেসিভ অ্যালিলের জন্য স্মল আর কেস গুলো দেওয়া হয়েছে। ক্লিয়ার হলো? ডমিনেন্ট অ্যালিল, রেসেসিভ অ্যালিল এখানে দেখো বোঝানো। এবার একটু আমি যেটা বোঝালাম সেটা এখানে লিখে বোঝানো হয়েছে। ডমিনেন্ট অ্যালিলস অলওয়েজ প্রডিউস ইটস ক্যারেক্টারিস্টিক্স ইভেন ইফ অনলি ওয়ান কপি অফ ডমিনেন্ট অ্যালিল ইজ প্রেজেন্ট। একটা কপি যদি ডমিনেন্ট থাকে তাহলেই ও তার ক্যারেক্টারটা প্রডিউস করে দেবে। দুটো কপি থাকলে তো করবেই, বাট একটা থাকলেও করবে, কারণ কি ও ডমিনেট করবে। ইফ টু কপিজ আর প্রেজেন্ট, যদি দুটো কপি থাকে তাহলে তো ওর ক্যারেক্টারকে এক্সপ্রেস করবেই। মানে ক্যাপিটাল টি স্মল টি থাকলেও ডমিনেন্ট ক্যারেক্টারটাই এক্সপ্রেস হবে, ক্যাপিটাল এ বা ক্যাপিটাল টি থাকলেও ডমিনেন্ট ক্যারেক্টারটাই এক্সপ্রেস হবে। রেসেসিভ ক্যারেক্টারটা কখন এক্সপ্রেস হবে? while recessive allele expresses its characters only when two copies of recessive alleles are present। যদি দুটো কপি রেসেসিভ অ্যালিল থাকে, স্মল টি বা স্মল আর, তখনই রেসেসিভ ক্যারেক্টারটা বাইরে আসবে, অফস্প্রিং এ দেখা যাবে। ক্লিয়ার হলো? এখানে আরো একটা টার্ম আসছে, হেটেরোজাইগাস আর হোমোজাইগাস। হেটেরোজাইগাস কখন বলবো, হোমোজাইগাস কখন বলবো? হোমোজাইগাস তখন বলবো যদি অ্যালিল দুটোই রেসেসিভ হয় আর দুটোই যদি ডমিনেন্ট হয়। এই যে এখানে যেমন এ দুজনেই ডমিনেন্ট, তাই হোমোজাইগাস কথাটা আসছে, আর সঙ্গে ডমিনেন্ট কথা আছে, যেহেতু দুটোই ডমিনেন্ট তাই হোমোজাইগাস ডমিনেন্ট। দুটো যদি সেম হয় তখন হোমোজাইগাস, ডমিনেন্ট বলে ডমিনেন্ট। দুটোই যদি সেম হয়, হোমোজাইগাস, রেসেসিভ হলে রেসেসিভ। এই দেখো স্মল আর, এখানে বোধহয় দেখা যাচ্ছে না, আমি জানি না, এইটুকু তো ঢাকা থাকবে, তো আমি জানি না দেখা যাচ্ছে কিনা, দেখি এবার। এই যে এখানেও স্মল আর, এখানেও স্মল আর, তার মানে দুজনেই রেসেসিভ। দুজন যদি সেম থাকে তাহলে হোমোজাইগাস, আর রেসেসিভ তাই হোমোজাইগাস রেসেসিভ। হোমোজাইগাস ডমিনেন্ট, দুটোই যদি ডমিনেন্ট হয়, হোমোজাইগাস রেসেসিভ, দুটোই যদি রেসেসিভ। হেটেরোজাইগাস কথাটা কখন আসবে? যখন একজন ডমিনেন্ট আর একজন রেসেসিভ। তো হেটেরোজাইগাসের সঙ্গে ডমিনেন্ট কথাটা এলো কেন? কারণ একজন রেসেসিভ একজন ডমিনেন্ট হলে ডমিনেন্টের কথাই শোনা হবে, তাই হেটেরোজাইগাস ডমিনেন্ট। বোঝা গেল? হেটেরোজাইগাস রেসেসিভ আসবে না কিন্তু। হোমোজাইগাস ডমিনেন্টও হতে পারে, হোমোজাইগাস রেসেসিভও হতে পারে। ভালো করে এখানটায় বোঝো, হোমোজাইগাস মানে একই অ্যালিল। হোমোজাইগাস ডমিনেন্টও হতে পারে, হোমোজাইগাস রেসেসিভও হতে পারে, বাট হেটেরোজাইগাস কিন্তু শুধু ডমিনেন্টই হবে। হেটেরোজাইগাস কখন? যখন ডিফারেন্ট অ্যালিল, একটা ক্যাপিটাল টি, একটা স্মল টি। আশা করি বোঝা গেল। এই জায়গাটা স্টুডেন্টের খুব গোলায়, বারবার এই জায়গাটাকে শোনো, এই জায়গাটাকে ক্লিয়ার করবে। এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে ফেনোটাইপ আর হচ্ছে বাট ফেনোটাইপ আর জেনোটাইপ। ফেনোটাইপ কি আর জেনোটাইপ কি? আচ্ছা দেখো, এখানে এই যে বিটা নেওয়া হয়েছে, সেই বিটার এখানে নর্মাল উইং, এই বিটারও নর্মাল উইং, এই বিটারও নর্মাল উইং,
এই বিটা রিঙ্কেল উইং, উইংটা রিঙ্কেল, এই দেখো রিঙ্কেল। তো এই যে তুমি চোখে দেখতে পাচ্ছ ওর ক্যারেক্টারটা, যেটা দেখতে পাচ্ছি, অবজার্ভ করতে পাচ্ছি, মানে রিঙ্কেলড নাকি নর্মাল, সেই জিনিসটাকে বলে ফেনোটাইপ, যেটা অবজারভেবল ক্যারেক্টার। জিনে কি আছে আমি জানি না, আমি দেখে বুঝতে পারছি ও নর্মাল উইং, দেখে বুঝতে পারছি ও রিঙ্কেলড উইং, সেটা বলছি ফেনোটাইপ। আর জেনোটাইপ কি? এবার ওদের জিন যখন আমি গিয়ে দেখছি, নর্মাল উইং যে হয়েছে তার যে জিনের মধ্যে যে অ্যালিল আছে সেটাকে দেখো বি আর বি দিয়ে ডিনোট করেছে, মানে দুটোই ডমিনেন্ট অ্যালিল আছে। তার মানে ক্যাপিটাল বি দিয়ে নর্মাল উইং হওয়ার যে অ্যালিলটা সেটাই ক্যাপিটাল বি দিয়ে ডিনোট করা হয়েছে। যেহেতু দুটোই ক্যাপিটাল বি, মানে দুটোই নর্মাল উইং হওয়ার অ্যালিল রয়েছে, তাই বিটার নর্মাল উইংই হয়েছে, তাই তার বি বি। জেনোটাইপ কি? বি বি। যেহেতু দুটোই মানে ক্যাপিটাল বি, যেহেতু দুটোই ইকুয়াল, তাই হোমোজাইগাস ক্যাপিটাল বি। তাহলে জেনোটাইপ কি হলো? হোমোজাইগাস না বললেও হবে, ক্যাপিটাল বি। তার ফেনোটাইপ কি? নর্মাল। জেনোটাইপ ক্যাপিটাল বি, ফেনোটাইপ নর্মাল। এক্ষেত্রে ফেনোটাইপ তো নর্মাল উইং, বাট জেনোটাইপ কি কি হতে পারে দেখো। স্মল বি দিয়ে রিঙ্কেলড উইংস এর অ্যালিলকে ডিফাইন করছে, ক্যাপিটাল বি দিয়ে নর্মাল উইং। যেহেতু নর্মাল উইং ডমিনেন্ট, তাই নর্মাল উইং এর অ্যালিল আর ডমিনেন্ট রিঙ্কেলড উইং এর অ্যালিল দুটো থাকলেও নর্মাল উইং হওয়ার যে অ্যালিল সেই ডমিনেট করবে। তাই ওর জেনোটাইপ হচ্ছে ক্যাপিটাল বি স্মল বি, এই যে লেখা আছে ক্যাপিটাল বি স্মল বি, বাট ফেনোটাইপ নর্মাল উইং। ফেনোটাইপ সেম হলেও জেনোটাইপ সেম নাও হতে পারে। দেখো ফেনোটাইপ নর্মাল উইং, এরও নর্মাল উইং, বাট জেনোটাইপের ক্যাপিটাল বি, এর ক্যাপিটাল বি স্মল বি। বুঝলাম? তো এই দুটো কেসেই নর্মাল উইং হবে, মানে অ্যালিলটা এপাশে থাকবে ওপাশে, এপাশে থাকবে ওপাশে, একই ব্যাপার। দুটো ক্ষেত্রেই জেনোটাইপ ক্যাপিটাল বি স্মল বি, বাট নর্মাল উইং। ক্লিয়ার হলো? তাহলে রিঙ্কেল উইং কখন হবে? যখন দুটোই রেসেসিভ অ্যালিল আসবে। এই যে এখানেও স্মল বি, এখানেও স্মল বি, মানে এই অ্যালিলটাও বলছে রিঙ্কেল উইং হোক, এই অ্যালিলটাও বলছে রিঙ্কেল উইং হোক, তাই ওর ফেনোটাইপও রিঙ্কেলড হয়েছে। আমার মনে হয় অ্যালিলের ব্যাপারটা এই এক্সাম্পল দেওয়াতে আরেকটু বেশি ক্লিয়ার হলো। ফেনোটাইপ জেনোটাইপও বোঝা গেল। জেনোটাইপ মানে ওর জিনের যে সিকোয়েন্স, জিনের যে কম্পোজিশন সেটা, আর ফেনোটাইপ মানে অবজারভেবল ক্যারেক্টারিস্টিক। এখানে লেখা আছে জেনোটাইপ রেফার্স টু দ্য জেনেটিক কম্পোজিশন অফ অ্যান ইন্ডিভিজুয়াল ডিটারমাইন্ড বাই দ্য সেট অফ জিনস। কি কি জিন আছে সেটা ওকে ডিটারমাইন করে দেবে, সেটা জেনোটাইপ বি বি স্মল বি ক্যাপিটাল বি এরকম। while phenotype refers to the observable character, phenotype কি দেখাবে? যে observable character কি আছে সেটা, which is controlled by genotype, সেটা genotype কন্ট্রোল করবে। হ্যাঁ, জিনই তো সেটা কন্ট্রোল করবে observable character কি হবে না হবে, তাই না? বাস হয়ে গেল। এরপরে আছে পেডিগ্রি চার্ট। পেডিগ্রি চার্ট তোমাদের সিলেবাসে নেই। এরপর চলে আসছে মেন্ডেলস এক্সপেরিমেন্ট। মেন্ডেল এক্সপেরিমেন্ট এখন আমরা করবো না। বেঁচে থাকলো মেন্ডেল এক্সপেরিমেন্ট দুটো পার্ট, মোনোহাইব্রিড আর ডাইহাইব্রিড ক্রস। এটা বেঁচে থাকলো, যে মোনোহাইব্রিড ক্রস হলো, এরপর ডাইহাইব্রিড ক্রস হবে, এরপর আসবে সেক্স লিঙ্ক ইনহেরিটেন্স। সেটা এই তিনটে জিনিস আমরা নেক্সট ক্লাসে করবো। কেমন? আশা করি বোঝা গেছে। কোনো জায়গা যদি বুঝতে না পারো টাইম মেনশন করে কমেন্ট করবে। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ভালো থাকো।